সালামু আলাইকুম। যারা ইরান এবং আমেরিকার মধ্যে এ যাবৎ বিভিন্ন খবরাখবর দেখেছেন তাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনি বিশ্বের সব থেকে ধনী মানুষ ইলন মাস্ক এবং বড় বড় আপনার ইলন মাস্কের মতো ধনী ধনী যেসব ব্যবসায়ী রয়েছেন তাদেরকে নিয়ে প্রতিনিধি তৈরি করে, এবং আপনারা দেখেছেন যে আমেরিকার শীর্ষ পর্যায়ের লোকজনকে দিয়ে এই চীন সফর করেছেন। আর এই সফর থেকেই প্রমাণিত হলো ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে 100%। অর্থাৎ ইরান এখন ইচ্ছে করলে পারমাণবিক বোমা বানাতে পারবে, ইরান ইচ্ছে করলেও হরমুজ প্রণালী থেকে টোল আদায় করতে পারবে, কিন্তু পারমাণবিক বোমা তারা বানাক এবং আপনার যে হাইপারসোনিক মিসাইল বলুন, ড্রোন বলুন, সামরিক যে শিল্প সেটা তারা অবাধে বানাতে পারে, এটা ঠেকানোর ক্ষমতা নেই, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু হরমুজ প্রণালীতে বাধাপ্রাপ্ত করে আপনার যদি অতিরিক্ত টোল আদায় করে, আমরা মনে করি এটা একটা দস্যুতা হবে। কারণ হচ্ছে যে প্রণালী একটা মানে ন্যাচারাল একটা মানে যাতায়াতের সামগ্রী একটা রুট, সুতরাং এখানে নৌ চলাচলের একটা মানে একটা আদর্শিক এবং যৌক্তিক এবং একটা মানে সবারই একটা চলাচলের কিন্তু একটা অধিকার রয়েছে আন্তর্জাতিকভাবে। তো সেখানে যদি আপনার ইরান দস্যুতা মানে যদি শুরু করে, তবে তারা যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা পুষে নেওয়ার জন্য যদি টোল আদায় করে, সেই ক্ষেত্রে এখানে কিছুটা যৌক্তিকতা রয়েছে। তো যাই হোক, এখন আমরা যে বিষয়ে আলোচনা করব কী ধরনের পরাজয় হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘ সময় আপনার এই আমেরিকা আপনার এই ইরানের সাথে আপনার প্রথম পর্যায়ে সামরিক যুদ্ধ হলো, বিভিন্ন সামরিক স্থাপনা যেখানে পরমাণু অস্ত্র রয়েছে সেখানে হামলা, যেখানে লঞ্চ করে পারমাণবিক যেখানে কারখানা রয়েছেন আপনার এই বিশেষ করে বিভিন্ন সামরিক কারখানা, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে। হামলা করার পরেও কিন্তু আসলে সমস্যার সমাধান হলো না। এরপরে ইরানকে অর্থনৈতিকভাবে নিস্তেজ করার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন তেলের ডিপো এবং বিভিন্ন বন্দর, বিভিন্ন অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু হামলা করা হলো। তারপরে কিন্তু আসলে আমেরিকাকে ইরানকে কিন্তু বসে নিয়ে আসতে পারলো না আমেরিকা, বুঝতে পারছেন। এরপরে কী হলো, হরমুজ প্রণালীতে গিয়ে যুদ্ধটা ঠেকলো এবং সেখানে আমেরিকা তার সর্বশক্তি প্রয়োগ করে কিন্তু আসলেই হরমুজ প্রণালীতে এই যে ইরানের কার্যক্রম সেটা বাধাপ্রাপ্ত করতে পারলো না। আলোচনা আপনার পাকিস্তানের সাথে দেখলেন যে আসলে বিষয়টা সমাধান হয় নাই। তো এখন যখন ডোনাল্ড ট্রাম্প আবার হামলা করার পরিকল্পনা নকশা করছেন, ঠিক তখনই কিন্তু আপনারা দেখলেন যে ইরানও কিন্তু আসলে বলে দিল যে এরপর যদি আমাদের উপর হামলা হয় তাহলে তাদের সমুদ্রের নিচে যে আপনার ওই মানে ওই ক্যাবল রয়েছে, আপনার ওই যে সাবমেরিনের যেসব ক্যাবল যার মাধ্যমে বিভিন্ন নেট, গুগলের নেট, এই যে ইউটিউব যেগুলো বলেন পাইপ, সেগুলো তারা কেটে দেবে আপনার ওই সাগরের মাঝখান দিয়ে ওই আপনার ইরানের মানে কাজ দিয়ে যেগুলো গিয়েছে মানে সমুদ্রের নিচ দিয়ে। তো সেটা একটা ভয়। আরেকটি মানে তারা বলেছে যে যদি এরপর আমাদের উপর হামলা হয় তাহলে আমেরিকার এবং ইসরায়েলের যেসব টেক কোম্পানি রয়েছে, বিজ্ঞান প্রযুক্তিমূলক যেসব টেক কোম্পানি রয়েছে এবং মিডল ইস্টে তারা যেখানে শেয়ার হচ্ছে সেসব প্রতিষ্ঠানে হামলা করা হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আসলে কোনোভাবেই যখন ইরানের সাথে আমেরিকা পেরে উঠতে পারছে না, ঠিক তখনই আসলে এই যে আবার হামলা হবে এবং ইরান বললো আমরা টেক কোম্পানির উপর হামলা চালাবো, তো আসলে তখনই কিন্তু আসলে নড়ে চড়ে বসেছে আপনার হচ্ছে আমেরিকার যারা বড় বড় শীর্ষ পর্যায়ের টেক কোম্পানির ব্যবসায়ীরা, বড় বড় বিজনেসম্যান ইলন মাস্ক এবং তার সমকক্ষী বিভিন্ন কোম্পানির যেসব মালিক চালিক রয়েছে তারা চাপ দিয়েছে যে এরপর যদি হামলা হয় আর ইরান যদি কোনো মিসাইল দিয়ে এই আমাদের কোম্পানির উপর হামলা টামলা চালায়, সেক্ষেত্রে আমরা যেসব সরকার থেকে ঋণ নিয়েছে সেগুলো আর দেবো না এবং আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তখনই কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের উপর যখন চাপ দিল তখন আসলে তারা হামলা থেকে বেরিয়ে, এখন তাহলে সমস্যার সমাধান উপায় কি? আপনারা জানেন যে তারা হয়তো একটা পরামর্শ করলো তাহলে আমরা সবাই গিয়ে চীনের যে ব্যবসায়ীরা রয়েছেন এবং যেহেতু চীন একটা ব্যবসায়ী রাষ্ট্র, সেখানে আমরা যাই, সেখানে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর, যাতে যেহেতু আপনারা জানেন যে ইরান বর্তমানে
সব থেকে চায়না কিন্তু ইরানকে সহযোগিতা করে, এই যে নিষেধাজ্ঞা এর মাঝখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন তেল নিয়েছে এবং বিভিন্ন সামরিক এই সেই দিয়ে তারা কিন্তু আবার সহযোগিতা করে। সুতরাং এই যে ইরান এই চায়না থেকে এনার্জি পায়, তো তো বর্তমান ইরান যেখান থেকে বেশি পরিমাণ এনার্জি পায়, যার কথা শুনবে সেখানে গিয়ে হয়তো আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি ইরানকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, ওটাই লাভজনক হবে। এখন সামরিক শক্তি দিয়ে সামরিক হস্তক্ষেপ করে এখন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছু নেই। তো সুতরাং আপনার এই ইরানের আমেরিকার যে ব্যবসায়ী মহল রয়েছে, অর্থাৎ শীর্ষ পর্যায়ের যে ব্যবসায়ী মহল রয়েছে, তাদের চাপেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীন সফর করেছেন, বুঝতে পারছেন। এখন সেখানে তারা আলাপ আলোচনা করেছেন। এখন দেখা যাক, যেহেতু একটা রাষ্ট্র তারা কিন্তু নমনীয়তার মাধ্যমে একটা সহযোগিতার জন্য গিয়েছে, তো এই সফরটা আসলেই হয়তো চায়না বিবেচনা করবে কখনকার বিপদ হয়, তো আসলে সমস্যার সমাধানের জন্য অবশ্যই তারা একটা সিস্টেম তৈরি করবে। তো আসলে এখানে আমেরিকার পরাজয় বলতে আমরা এটাই বুঝি যে মিডল ইস্টে কোনো রাষ্ট্রকে, বিশেষ করে ইরানকে চাপ দিয়ে হয়তো তারা রিজিম চেঞ্জ বা এইগুলো করে দেবে, হয়তো সেটা আর পারবে না আমেরিকা, বুঝতে পারছেন। ইরানের সাথে সেটা পারবে না। কিন্তু এটা নয় যে ইরান আমেরিকা দখল করে নিয়েছে, ইরান আমেরিকার বিশ্বের কোনো দাম নেই, এগুলো এই ধরনের পরাজয় না। অর্থাৎ আমেরিকা একটা পরাশক্তি এবং সে মিডল ইস্টে তাদের বিশ্বে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, এবং ইরানকে এখন তারা বসে নিয়ে আসতে পারবে না। ইরানকে যা খুশি তাই করতে পারেন, বা কোনো রাষ্ট্রকে করতে হলে একটু তাদের যে ক্ষমতা সেটা কমে গেল। যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা সেটা থাকবে, একটি রাষ্ট্র থাকবে, তারাও বিভিন্ন অস্ত্র উৎপাদন করবে, তারাও বিশ্বে বিজনেস করবে, সব কিছু ঠিকঠাক রয়েছে। কিন্তু এখন আমেরিকা ইচ্ছে করলেই হয়তো ইরানকে বলবে বা কোনো রাষ্ট্রকে এটা করে সেটা করে, সেখানে কিন্তু এই যে মিডল ইস্টে ইরানের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো, বুঝতে পারছেন। এখানে ইরানেরও যেরকম কর্তৃত্ব থাকে আমেরিকারও থাকবে, কিন্তু ইরান এখন যা খুশি তাই করবে। বিশেষ করে তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে, এই ক্ষেত্রে হয়তো সামরিক হামলা করে হয়তো এই সমস্যার সমাধান হবে না, মিসাইল বিভিন্ন বানাবে, এগুলো হয়তো আমেরিকার সামরিক শক্তি বলে হয়তো আর এই বিষয়গুলো হয়তো ইরানকে থামাতে পারে না। তারই কিন্তু বহিঃপ্রকাশ এই আমেরিকার চীন সফর, বুঝতে পারছেন। তো আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর সলিউশন তৈরি হোক, এবং আমরা মনে করি যে এই যে পারমাণবিক অস্ত্র, এটার বিস্তার কিন্তু বিশ্বের জন্য হুমকি। তো সেই ক্ষেত্রে আসলে মানে বিশ্বে একটা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা দরকার। তো আমরা মনে করি বড় বড় রাষ্ট্রকেও আসলে এই পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ দিকে এগিয়ে যেতে হবে, তবে হয়তো বিশ্বে একটা পারমাণবিক যে বিশ্বে একটা হুমকি, সেটা হয়তো সমস্যার সমাধান হবে। আমরা চাই বিশ্বে পারমাণবিক অস্ত্র একেবারে নিরস্ত্রীয় হয়ে থাকে। আর যদি বুঝতে পারতেন, তো সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।